ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত ও নমস্কার। আজকে থাকছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ থেকে 100+ জিকে। অবশ্যই তা বাছাই করা এবং গুরুত্বপূর্ণ। প্রতিবারের মতন এবারও বলছি যে এই যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, অন্যান্য চ্যানেলের মতো ভুলে ভরা নয়। আসছি প্রথম প্রশ্ন নিয়ে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কয় প্রকার ও কী কী? 2 প্রকার, পার্থিব ও মহাজাগতিক প্রক্রিয়া। মহাকাশ থেকে আসা কোনো উল্কাপিণ্ড পৃথিবীর যে গর্তের সৃষ্টি করে তা কোন প্রক্রিয়ার ফল? অবশ্যই পৃথিবীর বাইরে থেকে আসছে মানে মহাজাগতিক প্রক্রিয়া। ভূমিরূপ গঠনে পার্থিব না মহাজাগতিক কোন প্রক্রিয়া সর্বাধিক ভূমিকা গ্রহণ করে? অবশ্যই পার্থিব প্রক্রিয়া। আসছি 4 নম্বর প্রশ্ন নিয়ে। অন্তর্জাত প্রক্রিয়া কোথায় কাজ করে? পৃথিবীর অভ্যন্তরভাগে বা পৃথিবীর ভেতরে। বহির্জাত প্রক্রিয়া কোথায় কাজ করে? পৃথিবীর বাইরে ভূপৃষ্ঠে বা উপপৃষ্ঠীয় অংশেও কাজ করে। ভূমিরূপ, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত এগুলি কোন প্রকার আলোড়ন? অবশ্যই আকস্মিক আলোড়ন, হঠাৎ করে হয় এবং ভূমিরূপ গঠনে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। আসছি 7 নম্বর প্রশ্ন নিয়ে। পাশ সঞ্চালন কোন প্রকার আলোড়নের উদাহরণ? অবশ্যই ধীর আলোড়ন। মহাদেশ গঠনকারী শক্তিকে কি বলে? মহীভাবক আলোড়ন বলা হয়। পর্বত সৃষ্টিকারী শক্তিকে কি বলে? গিরি অর্থাৎ পর্বত সৃষ্টিকারী শক্তিকে অবশ্যই বলে গিরিজনী আলোড়ন। আসছি 10 নাম্বার প্রশ্ন নিয়ে। মহীভাবক আলোড়ন কিভাবে কাজ করে? মহীভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে। পৃথিবীর ব্যাসার্ধ বরাবর লম্বালম্বিভাবে কাজ করে। গিরিজনী আলোড়ন কিভাবে কাজ করে? পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে। মহাদেশ ও মহাসাগর কোন আলোড়নের ফলে সৃষ্ট? অবশ্যই মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট। আসছি 13 নম্বর প্রশ্ন নিয়ে। গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বত কোন আলোড়নের ফলে সৃষ্ট? মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট, লম্বালম্বি কাজ করার জন্য। ভঙ্গিল পর্বত কোন আলোড়নের ফলে সৃষ্ট? গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট। বহির্জাত প্রক্রিয়া কয়টি ভাগে বিভক্ত? 3টি, অবরোহণ, আরোহণ ও জৈবিক প্রক্রিয়া। আসছি 16 নম্বর প্রশ্ন নিয়ে। আরোহণ কথার অর্থ কী? আরোহণ কথার অর্থ হচ্ছে ওপরে ওঠা। আরোহণ এর অপর নাম কি? অবশ্যই সঞ্চয়। অবরোহণ কথার অর্থ কি? নিচে নামা। তাহলে এখানে আরোহণ মানে ওপরে ওঠা, তার মানেই সঞ্চয়ের ফলেই ওপরে উঠতে পারে। অন্যদিকে অবরোহণ মানে নিচে নামা। আসি পরবর্তী প্রশ্ন নিয়ে। অবরোহণের অপর নাম কি? অবরোহণের মানে কোনো জায়গায় ক্ষয় পাচ্ছে, তাই এর অপর নাম ক্ষয় প্রক্রিয়া। গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জিকে গিলবার্ট। ক্ষয়ের শেষ সীমার ধারণা কে দেন? পাওয়েল, ওয়েলেসলি পাওয়েল। আবার এখানে বলছি গ্রেড কিন্তু গিলবার্ট, গ্রেডেশন নয় কিন্তু। আসছি পরবর্তী প্রশ্ন নিয়ে। প্রথম পর্যায়ের ভূমিরূপের উদাহরণ কি? প্রথম পর্যায়ের ভূমিরূপ অবশ্যই হবে মহাদেশ ও মহাসাগর। সবার প্রথমে এটা সৃষ্টি হয়েছিল। দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপের উদাহরণ কি? মহাদেশ মহাসাগরের ওপর পরবর্তীকালে পর্বত, মালভূমি, সমভূমি, পাহাড় এগুলো কিন্তু দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ। তৃতীয় পর্যায়ের ভূমিরূপের উদাহরণ কি? এই যে পর্বত, মালভূমি এগুলো ক্ষয় পেয়ে সামুদ্রিক বাঁধ, গৌড়, বদ্বীপ এসব ছোটোখাটো ভূমিরূপগুলো হলো তৃতীয় পর্যায়ের ভূমিরূপ। পর্বতের উচ্চতা সাধারণত কত হয়? 900 মিটারের বেশি হয়। অনেক সময় অনেক বই ধরেছে 1000 মিটার, সেটা হবে। স্থলভাগের কত শতাংশ পর্বতময় বা পর্বত? 17%। পর্বত সাধারণত কয় প্রকারের হয়? 4 প্রকারের, ভঙ্গিল, আগ্নেয়, স্তূপ ও ক্ষয়জাত পর্বত। তাহলে 4 প্রকারের হয়। আসছি 28 নম্বর প্রশ্ন নিয়ে। পাহাড়ের উচ্চতা সাধারণত কত হয়? 600 মিটারের বেশি হয়, 900 মিটারের কম হয় পাহাড়ের উচ্চতা। অনেকগুলি পর্বত পাশাপাশি অবস্থান করলে তাকে কি বলে? পর্বত শ্রেণী। যেমন হিমালয় একটা পর্বত শ্রেণী। কোন ভূমিরূপকে পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ বলা হয়? অবশ্যই পাহাড়কে পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ বলা হয়। আসছি 31 নাম্বার প্রশ্ন নিয়ে, 31। নবীন ভঙ্গিল পর্বত
আজ থেকে কত বছর আগে সৃষ্টি হয়েছে? 5 থেকে 8 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। নবীন ভঙ্গিল পর্বত কোন যুগে সৃষ্টি হয়েছে? অবশ্যই টারসিয়ারি যুগে। কয়েকটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি? হিমালয়, আল্পস, রকি, আন্দিজ। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ। আসছি 34 নম্বর প্রশ্ন নিয়ে, 34। প্রাচীন ভঙ্গিল পর্বত কত বছর আগে সৃষ্টি হয়েছে? 22 থেকে 60 কোটি বছর আগে। প্রাচীন ভঙ্গিল পর্বত কোন যুগে সৃষ্টি হয়েছে? প্রি ক্যাম্বিয়ান মহাযুগে। কয়েকটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? যেমন ভারতের আরাবল্লী, গ্রেট ডিভাইডিং রেঞ্জ, ইউরাল, তিয়েনসান, এগুলো কিন্তু সব প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম। আসি 37 নাম্বার, 37। কোন পর্বতে জীবাশ্ম দেখা যায়? অবশ্যই ভঙ্গিল পর্বতে, যেহেতু সমুদ্রগর্ভ থেকে এর সৃষ্ট। নবীন ভঙ্গিল পর্বত অস্থিতিশীল হয় কেন? অবশ্যই পাতের সীমানায় অবস্থানের জন্য। ভঙ্গিল পর্বত কোন প্রকার শিলা দ্বারা গঠিত? পাললিক শিলা। আবার বলছি, অস্থিতিশীল মানে স্থির নয় কেন? ওই জায়গাটা ভূমিকম্প প্রবণ বেশি, অবশ্যই পাতের সীমানায় অবস্থানের জন্য। আসছি 40 নম্বর প্রশ্ন নিয়ে। পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? টুজো উইলসন। পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? ফরাসি বিজ্ঞানী লা পিচো। পাত সীমানা কত ধরনের হয়? 3 ধরনের, অভিসারী, অপসারিত নয়, অপসারী ও নিরপেক্ষ। তাহলে অপসারিত নয় অবশ্যই হবে অপসারী ও নিরপেক্ষ। আসছি 43 নম্বর প্রশ্ন নিয়ে। পৃথিবীতে বড় পাতের সংখ্যা কটি? 7টি। কোনো কোনো বই 6টা ধরেছে, কিন্তু 7টি বলাটাই ভালো। পৃথিবীতে মাঝারি পাতের সংখ্যা কটি? 8টি। পৃথিবীতে ছোট পাতের সংখ্যা কটি? 20টি বা তার বেশি ছোট পাত ধরা হয়। আবারও বলছি যে বেশিরভাগ বই 7টা ধরার জন্য অবশ্যই বড় পাতের সংখ্যা 7টা করতে হবে। আসছে 46 নম্বর প্রশ্ন নিয়ে, 46। পৃথিবীর সমস্ত পাতগুলি কার ওপর ভেসে রয়েছে? অ্যাস্তনোস্ফিয়ারের ওপর। পাতগুলির গতিশীলতার হার কত? বছরে 1 সেমি থেকে 12 সেমি পর্যন্ত এই পাত গতিশীল হতে পারে। বিশ্বের বৃহত্তম পাত কোনটি? প্রশান্ত মহাসাগরীয় পাত কিন্তু পৃথিবীর বৃহত্তম পাত। তাহলে কি বললাম? প্রশান্ত মহাসাগরীয় পাত কিন্তু পৃথিবীর বৃহত্তম বা সবথেকে বড় পাত। আর সে পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত কোনটি? হিমালয়। হিমালয়ের আমরা জানি যে মাউন্ট এভারেস্টের উচ্চতা সর্বাধিক, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ। পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি? দক্ষিণ আমেরিকার আন্দিজ। পৃথিবীর উচ্চতম পর্বত গ্রন্থি কোনটা? অবশ্যই পামির গ্রন্থি। পামি কিন্তু একটা গ্রন্থি একাধারে, আবার একাধারে কিন্তু পামির মালভূমি। আসছি 52 নম্বর প্রশ্ন নিয়ে। পৃথিবীর দ্রুতগামী পাত কোনটি? প্রশান্ত মহাসাগরীয় পাত, যেটাই কিন্তু বড় পাত সেটাই কিন্তু দ্রুতগামী পাত। পৃথিবীর ধীরতম সবথেকে আসতে যায় কোন পাত? আইসল্যান্ডীয় পাত বা আইসল্যান্ড পাত। পরিচলন স্রোত মতবাদ এর ধারণা কে দেন? আর্থার হোমস। হোমস কিন্তু পরিচলন স্রোত মতবাদের ধারণা দেন। আসি 55 নম্বর প্রশ্ন নিয়ে। অভিসারী পাত সীমানার অপর নাম কি? ধ্বংসাত্মক পাত সীমানা, কারণ দুটো পাত পরস্পরে এসে আঘাত খেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। প্রতিসারী পাত সীমানার অপর নাম কি? গঠনাত্মক পাত সীমানা, কারণ এদের মাঝ দিয়ে অগ্নুৎপাত হয়ে কিন্তু লাভা বেরোয় গঠন করে, পাতের গঠনকে সমৃদ্ধ করে। নিরপেক্ষ পাত সীমানার অপর নাম কি? সংরক্ষণশীল পাত সীমানা, এখানে গঠনও হয় না, ধ্বংস হয় না। আসছি 58 নম্বর প্রশ্ন নিয়ে। কোন দুটি পাত সীমানা হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে? ইউরেশীয় ও ভারতীয় পাতের সীমানায়। ভারতীয় পাতটা ইউরেশীয় পাতের নিচে ঢুকে যাচ্ছে। কোন দুটি পাত সীমানায় আল্পস পর্বতের সৃষ্টি হয়েছে? ইউরেশিয়া ও আফ্রিকা, এই দুটো পাতের সীমানায় ইউরোপের আল্পস পর্বতের সৃষ্টি হয়েছে। কোন দুটি পাত সীমানায় রকি পর্বতের সৃষ্টি হয়েছে? উত্তর প্রশান্ত মহাসাগরীয় পাতের সাথে উত্তর আমেরিকা পাতের মিলনের ফলে। কোন দুটি পাত সীমানায় আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে? পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাতের সাথে দক্ষিণ আমেরিকা পাতের মিলনের ফলে আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে। প্রতিসারী পাত সীমানায় কি সৃষ্টি হয়েছে? সামুদ্রিক শৈলশিরা, সাগর, উপসাগর, এগুলো কিন্তু সৃষ্টি হয়। নিরপেক্ষ পাত সীমানায় কি সৃষ্টি হয়? অবশ্যই চ্যুতির সৃষ্টি হয়। আসছি 64 নাম্বার প্রশ্ন নিয়ে। অভিসারী পাত সীমানায় কোন পর্বতের সৃষ্টি হয়? ভঙ্গিল পর্বতের।
বর্তমানে যেখানে হিমালয় পর্বত, আগে সেখানে কি ছিল? অবশ্যই টেথিস নামে একটা মহীখাত ছিল। টেথিস মহীখাতের উত্তর ও দক্ষিণ অংশকে কি বলা হয়? উত্তর অংশকে বলা হয় আঙ্গারা ল্যান্ড ও দক্ষিণ অংশকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে উত্তর অংশকে কি? আঙ্গারা ল্যান্ড, আর দক্ষিণ অংশকে গন্ডোয়ানা ল্যান্ড। আসছি 67 নাম্বার 67। আগ্নেয় পর্বতের অপর নাম কি? সঞ্চয়জাত পর্বত, কারণ লাভা সঞ্চয়ের ফলেই সৃষ্টি হয়, সেই জন্য। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরিটির নাম কি? হাওয়াই দ্বীপের মৌনা লোয়া পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি। পৃথিবীর সর্বাধিক অগ্ন্যুৎপাত সংঘটিত হয় কোন দেশে? অবশ্যই আইসল্যান্ডে পৃথিবীর সর্বাধিক অগ্ন্যুৎপাত সংঘটিত হয়, তাই উত্তর হবে আইসল্যান্ড। আসি 70 নম্বর প্রশ্ন নিয়ে। 70 নম্বর প্রশ্নে কি আছে? ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? অবশ্যই হবে ব্যারেন। এইটা হবে সবিরাম আগ্নেয়গিরি। ভারতের একটি মৃত আগ্নেয়গিরির নাম কি? নারকোন্ডাম। মৃত আগ্নেয়গিরি, অনেক জায়গায় সুপ্ত বলেছে, আমি বলবো মৃত করার জন্য। কোন আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ বলা হয়? সিসিলি দ্বীপের স্তম্বলি। আসছি 73 নম্বর প্রশ্ন নিয়ে। গুরুমণ্ডলের ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে? অবশ্যই বলে প্লিউম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীতে হটস্পটের সংখ্যা বা তপ্ত অঞ্চলের সংখ্যা কটি? 21টি। পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। প্রায় 80% আগ্নেয়গিরি এখানে আছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসছি পরের প্রশ্ন নিয়ে। 76 নম্বর। পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? কটোপ্যাক্সি। 10 সহস্রের ধুম বা 10,000 ধুম উপত্যকা কাকে বলা হয়? কাটমাই ন্যাশনাল পার্ককে। আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। মাউন্ট এরেবাস কিন্তু আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। আসছি 79 প্রশ্ন নিয়ে। পৃথিবীর বৃহত্তম জ্বালামুখটির নাম কি? আলাস্কার আনিয়াক চক। ভারতের ব্যারেন নারকোন্ডাম কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। নিঃশব্দে ও ধীরে ধীরে ম্যাগমার নির্গমনকে কি বলে? বিদার অগ্ন্যুৎপাত। এর মাঝে একটা কথা বলে রাখি, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে কিন্তু এরকম বহু জিকে অটোমেটিক আপনার ইউটিউবে খুললেই চলে আসবে। আসছি পরবর্তী প্রশ্ন নিয়ে। স্তূপ পর্বত গঠিত হওয়ার প্রাথমিক শর্ত কি? চ্যুতি সৃষ্টি। ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট কিসের উদাহরণ? স্তূপ পর্বতের। অনেক সময় দিয়ে দেয় ব্ল্যাক ফরেস্ট কিসের উদাহরণ, অনেকে কিন্তু ঘাবড়ে যায়। ভারতের স্তূপ পর্বতের উদাহরণ কোনগুলি? বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, এগুলো কিন্তু ভারতের অবশ্যই স্তূপ পর্বতের উদাহরণ। আসছি 85 নাম্বার প্রশ্ন নিয়ে। স্তূপ পর্বতের সন্নিহিত ভূমিরূপ কোনটি? সন্নিহিত মানে পাশের ভূমিরূপ কোনটি? অর্থাৎ স্তূপ পর্বত সৃষ্টি হলেই কিন্তু গোস্ত উপত্যকা সৃষ্টি হয়, তাই হবে গোস্ত উপত্যকা। স্তূপ পর্বতের শীর্ষদেশ কেমন দেখতে? চ্যাপ্টা ও সমতল। পাকিস্তানের সল্ট রেঞ্জ কোন পর্বতের উদাহরণ? অবশ্যই স্তূপ পর্বতের উদাহরণ। পাকিস্তানের সল্ট রেঞ্জ মনে রাখতে হবে, স্তূপ পর্বতের উদাহরণ। আসছি 88 নম্বর প্রশ্ন নিয়ে। পৃথিবীর বৃহত্তম চ্যুতিটির নাম কি? সান আন্দিজ চ্যুতি। জার্মান ভাষায় গ্র্যাবেন শব্দের অর্থ কি? গ্র্যাবেন শব্দের অর্থ হচ্ছে গ্রস্ত উপত্যকা। জার্মান ভাষায় হোস্ট রেপ হবে একটা। হোস্ট শব্দের অর্থ কি? স্তূপ পর্বত। তাহলে কি হোস্ট দুনতে হৌকা দুনতে শয়ে টয়ে রেফ হবে একটা, শব্দের অর্থ হচ্ছে স্তূপ পর্বত। আসছি 91 নম্বর প্রশ্ন নিয়ে। সমপ্রায় ভূমিতে অবস্থিত অনুচ্চ টিলাগুলোকে বা অনুচ্চ ঢিবিগুলোকে কি বলা হয়? মনাড নক। সমপ্রায় ভূমিতে সৃষ্ট অনুচ্চ টিলা বা ঢিবিগুলোকে কি বলে? মরু সমপ্রায় ভূমি। অবশ্যই হবে ইনসেলবার্জ। সমপ্রায় ভূমির নামকরণ কে করেন? উইলিয়াম মরিস ডেভিস। সমপ্রায় ভূমি না দিয়ে অনেক সময় পেনি প্লেন দিয়ে দেয়, আর মরু সমপ্রায় ভূমি না দিয়ে পেডি প্লেন দিয়ে দেয়, মাথায় রাখতে হবে। আসছি 94 নম্বর প্রশ্ন নিয়ে। মালভূমির উচ্চতা কত হয়? 300 মিটারের বেশি হয়, 600 মিটারের কম হয়। পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কি? তিব্বত মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমিটির নাম কি? পামির মালভূমি। এই দুটোর মধ্যে অনেক সময় একটা দিয়ে দিলে অনেকে গুলিয়ে যায়, তাই মনে রাখতে হবে বৃহত্তম বললে তিব্বত হবে, আর উচ্চতম বললে হবে পামির। আসছি 97 নম্বর প্রশ্ন নিয়ে। মালভূমির অপর নাম কি? টেবিল ল্যান্ড, কারণ এর ওপরের অংশটা সমতল টেবিলের মতো।
আর ধারগুলো খুব খাড়াই, প্রায় 90% খাড়াই হয়, সেই জন্য হবে টেবিল ল্যান্ড। স্থলভাগের কত শতাংশ মালভূমিময়? 30%। ভারতের উচ্চতম মালভূমি কোনটি? লাদাখ মালভূমি। মনে রাখতে হবে লাদাখ কিন্তু একটা পর্বত বেষ্টিত মালভূমি। আসছি পরবর্তী প্রশ্ন নিয়ে। ভারতের বৃহত্তম মালভূমিটির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্রাপ। ডেকান ট্রাপ কিন্তু বৃহত্তম মালভূমি ভারতের। ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম কি? লাদাখ মালভূমি, আগেই বলেছিলাম। পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়? পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। তাহলে এই তিনটে প্রশ্নই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আসছি 103 নম্বর প্রশ্ন নিয়ে। ভারতের ছোটনাগপুর মালভূমি কোন প্রকার মালভূমির উদাহরণ? ব্যবচ্ছিন্ন মালভূমি। কানাডিয়ান সিল কোন প্রকার মালভূমির উদাহরণ? মহাদেশীয় মালভূমি। ভারতের দাক্ষিণাত্য মালভূমি কোন প্রকার মালভূমির উদাহরণ? লাভা মালভূমি। বারবার বিদার অগ্নুৎপাতের ফলে এবং ক্ষয়কার্যের ফলে কিন্তু এই লাভা মালভূমির সৃষ্টি হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এখানেই শেষ আজকের মতো। ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইটা এখন সম্পদ না হলেও অনেক সময় যখন এসএসসি, পিএসসি এই পরীক্ষাগুলো আসবে, ঠিক আছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসবে, তখন কিন্তু এই চ্যানেলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই বলছি সকলে কিন্তু সাবস্ক্রাইব করুন। না হলে সাবস্ক্রাইবটা না করলে আপনি কিন্তু এগুলো হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না। ইউটিউবে এরকম হাজার হাজার আছে কিন্তু ভুলে ভরা। ধন্যবাদ, আবার নমস্কার।